বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার পরও এইচএসসি পরীক্ষায় হয়রানি করার চেষ্টা করতেছে। যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। কোন মেয়ে হেড টিচারের কাছে সেফটি না। 20 বছরেই জুটিয়ে ফেলেছেন 100 বছরের বেতন। মেধা খাটিয়ে কেউ কেউ বা আবার 300 বছরের বেতনও আয় করে ফেলেছেন এই সময়ের মধ্যে। আর ঊর্ধ্বতন হলে তো অবসরের আগেই কিছু মানুষ আগুনে পুড়ে বলেই তো অন্য মানুষ আলোকিত হয়। আমি বিশ্বাস করি আপনারা তো আগুনে পুরার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক হয়েছেন, নাইলে তো অন্য জায়গায় দালালি করতেন। দুদকে দালালি করলে তো হয় একটা মানুষ হিসাবে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে আপনারা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। সবগুলো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং সবগুলো ভিডিও আপনাদের কাছে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বাবা মা থেকে বেশি বিশ্বাস করি শিক্ষক এবং শিক্ষিকাকে। সেটা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি কি ধরনের কথা বলছি। ভিডিওর শুরু থেকে দুইটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন। একটি হচ্ছে ভাঙচুর করতেছে, আর একটি হচ্ছে একজন শিক্ষককে কিভাবে শাসাচ্ছে একজন ছাত্রী। দর্শক, এই যদি হয় আমাদের বর্তমান দেশের অবস্থা, আসলে বিচার এবং বিবেচনা কারোর কাছে নেই। কার কাছে আপনি বিচার দিবেন? আসলে কোথাও গেলে বিচার পাওয়া যায় না, যার জন্য এই ছাত্র সমাজ খেপে গেছে এবং এই প্রিন্সিপালকে বলতেছে অতি শিগগিরই পদত্যাগ করতে হবে। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না। আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিও কমপ্লিট করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে। দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দর্শক, এই যে প্রিন্সিপাল যে সমস্ত কর্মকাণ্ড করেছে, ভালো ভালো ছাত্রীদেরকে ভালো ভালো রেজাল্ট দিবে দেখে, এই আমি কি কথা বলতে চাচ্ছি হয়তো আপনারা বুঝতে পারছেন। তো আমার কথা বোঝার দরকার নাই, অবশ্যই ভিডিও ক্লিপ আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কি হয়েছিল। তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপের অংশ দেখি, তারপরে ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, অবশ্যই সাথে থাকবেন। চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি। বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার পরও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাই এভাবেই কান্নায় ভেঙে পড়েন টাঙ্গাইলের ভুয়াপুরের শমশের ফকির ডিগ্রি কলেজের 22 শিক্ষার্থীর অনেকে। আমরা পরীক্ষা দিয়ে যাই, আমাদের সাথে কেউ না, আমরা স্টুডেন্ট। কলেজ থেকে 8,000 টাকা চাইছিল, আমি মারে নিয়ে আসছিলাম, কলেজে পারবে না তারা। আমরা 4,000 টাকা ছিলাম, তারা নেবে না। পরে আমরা যে স্যারের কাছে পড়ছি, লোকমান স্যার, তার সাথে স্যার পরামর্শ নিলাম। আমি আমার বাবা জাহের বললাম, স্যার আমরা তো আর্থিক অবস্থা খুবই খারাপ, স্যার আমাদের ফর্ম ফিল আপ করে দেন। শিক্ষার্থীদের অভিযোগ, ফর্ম পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে 8,000 টাকা না দিয়ে বাংলা প্রভাষক লোকমান হোসেনকে দেয় প্রতারণার শিকার তারা। আজকে পরীক্ষা, কালকে আমাদের বলছে যে অ্যাডমিট দিবে, কিন্তু আজকে আমাদের অ্যাডমিট দেয় না। বোর্ড ফি হচ্ছে 2700 টাকা, আমাদের কাছে কোটি টাকা চাইছে, আমরা দেই নাই কে। আমাদের তার জন্য এই যে অ্যাডমিট দিল না। আমরা প্রিন্সিপাল অল সাবজেক্টে পাস করার পরেও টেস্টে কেন আমাদেরকে প্রিন্সিপাল বললো না যে তোমরা ফর্ম ফিল আপ করতেছো না কেন? আমাদের 2টা বছর নষ্ট করে দিল। আমরা যে পরীক্ষা দিতে পারতেছি না, তার জন্য যে আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ, তার দায় ভাই কে নিবে? আমাদের কলেজ কর্তৃপক্ষ নিবে, টিনো সাহেব নিবে, না কে নিবে আমাদের এই অনিশ্চিত ভবিষ্যতের দায়ভার? কলেজ শিক্ষকদের দ্বন্দ্বের কারণে কোনো শিক্ষার্থীদের সাথেই যোগাযোগ করেনি পরীক্ষা কমিটি। জালিয়াতি ও অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগের বিষয়েও নেই কোনো সদুত্তর। বোর্ডে ফি আছে 2200-2300, সাথে আবার কিছু ওই কেন্দ্র পরিচালনা করার জন্য কিছু আমরা আনুষঙ্গিক টাকা পয়সা নিই। কেন্দ্র পরিচালনা করার ফিস তো ওই যখন ফর্ম ফিল আপ করেন ওখানেই ধরা থাকে, আপনি সেটা কেন অতিরিক্ত নিলেন? ঘটনা হচ্ছে কি, এখানে যে ফর্ম ফিল আপ হচ্ছে না বা আমরা পাচ্ছি না, হচ্ছে না, কিন্তু এরপরে তারা যে আমাদের কাছে যোগাযোগ করতেছে না, তা আমরাও তাদের যোগাযোগ করে পাইতেছি না, কিন্তু তাদের সব নাম্বার, মোবাইল নাম্বার আমার কাছে নাই। এদিকে শিক্ষক লোকমান হোসেনের দাবি, ফর্ম পূরণের সব প্রক্রিয়াই ঠিক ছিল, বাতিল হয়েছে কলেজ কর্তৃপক্ষের কারণে। ফর্ম পূরণ হয়েছে, কিছু ক্লিয়ার আছে, এগুলো ডকুমেন্টসগুলো আমি এখান থেকে মানে অন্য একটা মাধ্যমে প্রিন্ট করে নিয়ে আসছি। অতিরিক্ত টাকা চাইছে, কলেজ থেকে চাইছে, সেটা ব্যাপারে তো আমার বলতে পারবো, ওটার ব্যাপারে আমি অবগত না। মানে
আমি কোনো টাকা পয়সা চাই না তাদের কাছে, আমি টাকা পয়সা আমি কোনো অথরাইজ না। এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ইউনো মহোদয় আছেন, আমরাও শুনেছি। তো আমি চাচ্ছি যে প্রকৃত যারা যদি কেউ অনৈতিক কাজ করে থাকে তাদেরকে আইনের আওতায় যে আনার দরকার বা আনবো, যদি কেউ রিটার্ন দেয় আমি আইনের আওতায় আনতে চাই। এখানে 22 জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের অগোচরে এবং অবৈধভাবে পূরণ করা হয়েছে। বিষয়টাই কর্তৃপক্ষ জানার পরে লিখিতভাবে আমাদেরকে জানায় যে 22 জন পরীক্ষার্থীর প্রবেশপত্র বাতিল করা হয়েছে। তৎপরিক্ষিতে এই 22 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। আর এখানে শিক্ষার্থীরা যে অভিযোগ করছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির হয়রানি করার চেষ্টা করতেছে। যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। কোন মেয়ে হেড টিচারের কাছে সেফটি না। শোনা বছর আমরা থাকাকালীন তার আগের থেকে শুনতেছি ওনার নামে কেস হয়েছে। আর আমরা মেয়েদের থেকেও শুনছি উনি হাত দেওয়া ভালো না। আমি মুখের থেকে বের করবো কিভাবে? ওনার থেকে যাকে ভালো লাগে তাকে, যে পজিশনে যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশনে উঠে দিবে। হেড স্যার যৌন হয়রানি করার চেষ্টা করতেছে, আমাদের বান্ধবীদেরকে গায়ে টাচ করার চেষ্টা করছে, আরো অনেক ঘটনা ঘটছে। ওটা খুব মানে কি প্রাইভেটলি হয়েছিল, খুব মানে জানাজানি হয়নি। আমরা এটা একটা তথ্য পেয়েছি, একদম খুব একদম চুপিসারেই হয়েছে বলতে গেলে কাজটা। তাহলে একটা গার্লস স্কুলে উনাকে আবার গার্লস স্কুলে কেন আনা হবে? উনাকে ট্রান্সফার করে এক স্কুল থেকে আরেক স্কুলে নেওয়া যাবে না। উনার বরখাস্ত চাই আমরা, একদম অব্যাহতি। উনি এই চেয়ারে বসার যোগ্যতা উনার নাই, এই চেয়ারে বসার যোগ্যতা উনার নাই। উনি মেয়েদের সাথে এত বাজেভাবে, উনি একজন শিক্ষক, আমরা বাবা মায়ের পরে শিক্ষককে স্থান দিই। হ্যাঁ, উনি কি ওই শিক্ষক ওই স্থানে যোগ্য? এগুলো একটা মিথ্যা কথা, সম্পূর্ণ বানোয়াট কথা। না, কখনো না, এরকম কোনো অভিযোগ কারো কাছে যায়নি। এরকম বিষয় হলে তো লোকাল কাউন্সিলের কাছে অভিযোগ যেত, মাননীয় মেয়র মহোদয়ের কাছে অভিযোগ যেত। কিছু মেয়ে এবং ওদেরকে আমার কিছু শিক্ষক এবং এলাকার কিছু লোকজন এগুলোকে ইন্ধন দিয়েছে। এরকম মাননীয় মেয়র মহোদয়ের কাছে কোনো অভিযোগ নাই, প্রধান শিক্ষা কর্মকর্তার কোনো অভিযোগ নেই। এভাবে বাইবি অভিযোগ করে এগুলো তো সিন ক্রিয়েট করা। আমাদের এখানে যৌন হয়রানি করানো হচ্ছে হেড স্যার। গায়ে হাত দিচ্ছে, উনি পার্সোনালি ওনার রুমে ডেকে আমাদের সাথে খারাপ বিহেভ করতেছে। আমরা একটা গার্লস স্কুলে পড়ে আমাদের যদি নিরাপত্তা না থাকে আমরা কোথায় যাব? কোন মেয়ে হেড টিচারের কাছে সেফটি না। হেড টিচারের কাছে যদি একটা মেয়ে যৌন হয়রানি হইতে হয়, সেই জায়গায় আমরা প্রত্যেকটা মেয়ের নিরাপত্তা কেমনে দিব? ওনাকে আমরা স্কুল থেকে বহিষ্কার করতে চাই, ওনার শাস্তি চাই, ওনার বিচার চাই। আমরা ওনার বিচার চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপ দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সাথে আরো 2টি ভিডিও ক্লিপ নিয়ে কথা বলবো এবং ভিডিও দুটো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা ভিডিওর
কিছু অংশ আপনাদেরকে দেখাইছি, হয়তো আপনারা বুঝতে পারেন না। দর্শক, এই কথাই হয়তো বুঝতে পারছেন যে 20 বছরের বেতন কিভাবে 1 বছরে ইনকাম করে এবং 300 বছরের চাকরির পেনশন কিভাবে 10 বছরে ইনকাম করে। শুনলে হয়তো অবাক লাগতেছে, আসলেও এটাই বাস্তবতা। দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের সাথে কয়েকটি কথা বলবো, ছোট্ট করে কয়েকটি কথা বলবো। অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, আজকের এই তথ্যগুলো অবশ্যই আমাদের জানতে হবে। দর্শক, একজন মানুষ যদি এক্সাম্পল 30,000 টাকা বেতন পায়, সে তো 10 বছরে 20,000 কোটি টাকার মালিক হতে পারে না। দর্শক, এভাবেই ঠিক ওনাকে হিসাব করে দেখা গেছে উনি আগামী 300 বছরের বেতন ঠিক 8 বছরে ইনকাম করেছে। আসলে এটা কি বৈধ পথে না অবৈধ পথে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, এই বিষয়ে কথা বলেছে আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন ভাই। উনি কিন্তু হাইকোর্টে মামলা দিয়েছে এবং সেই দুর্নীতিকারীদের 12 মাসকালই কিন্তু ব্যারিস্টার সুমন ভাই দুর্নীতি যারা করে তাদের বিপক্ষে কথা বলে, তাদের পক্ষে থাকে না। আর দুর্নীতি যারা করে ঠিক জোকের মতো তার পিছনে ব্যারিস্টার সুমন লেগে থাকে। ঠিক এনার বেলায়ও একই হয়েছে। দর্শক, ইনি কিন্তু একজন সরকারি চাকরিজীবী। আসলে সরকারি চাকরিজীবী হলেই যে সবাই যে দুর্নীতি করবে এমন কিছু না। কিছু কিছু লোকের জন্য, কিছু অফিসারের জন্য অন্য অন্য অফিসারের বদনাম হচ্ছে এবং সরকারি অফিসারের বদনাম হচ্ছে। ব্যারিস্টার সুমন ভাই কিন্তু একথাই বলছে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই আরো কিছু কথা বলে যে আপনারা চামচামি করেন, যাই করেন, আপনারা তো ভালো কথা বলেন, মিডিয়াকে অনেক কিছু কথা বলছে এবং আইডিয়া দিয়েছে। ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের ফাটাকেষ্ট এবং তরুণ সমাজের আইডল। তা চলুন সেই ব্যারিস্টার সুমন ভাই এই দুর্নীতির বিপক্ষে কি কথা বলেছে আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি, তারপরে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 20 বছরেই জুটিয়ে ফেলেছেন 100 বছরের বেতন। মেধা খাটিয়ে কেউ কেউ বা আবার 300 বছরের বেতনও আয় করে ফেলেছেন এই সময়ের মধ্যে। আর ঊর্ধ্বতন হলে তো অবসরের আগেই মিলে যাচ্ছে 1000 বছরের বেতনের হিসেবটা। দুর্নীতিবাজ কিছু সরকারি কর্মকর্তাদের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে বের হয়ে আসে এসব চমকপ্রদ তথ্য। বিস্তারিত থাকছে সুমন তানভীরের প্রতিবেদনে। আমি চাকরি করি। উনি কোথায় কাজ করেন? পানি মরে গণপত্রের চাকরি করেন। 3-4 বছর বাড়ি করছেন? 3-4 বছর না, 1 বছর হবে। এমনিতে আপনাদের এই চিটাগাং কার্গোর ব্যবসা, এই যে এই বিষয়টা আমার ছেলে আর শ্বশুর ওরা মিলে কার্গোর ব্যবসা নেই, এটা হচ্ছে প্রোটোকল ব্যবসা আঙ্কেল। দুদক এবং সোর্স থেকে পাওয়া নথি ধরে রাজধানীতে এমন একাধিক সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের তথ্য যাচাইয়ে মাঠে নামে আরটিবি। বেশিরভাগ অভিযোগেরই সত্যতা মেলে, পাওয়া যায় একাধিক বাড়ির সন্ধান। কাগজ না দিলে বাড়ি করে কেউ ঢাকা শহরে এত টাকা পায় কি? কোনে বাইরে আপনার গন, এটা আমার গলা আছে ভাইয়া। এটা তো আমার শ্বশুরের জায়গা। আচ্ছা, আমার বাড়ির জায়গা দিছে। আচ্ছা, তো আপনি কোনো লোন টোন না করে 8তলা ফাউন্ডেশনের 3 তলা কমপ্লিট করে ফেললেন ভাই। কয় টাকা বেতন পান? আমার বাপের প্লট ছিল, আমি বাপের প্লট বিক্রি করে করছি। বেতনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এসব সম্পদ? রাজধানীতে একটি বাড়ি করতেই বা সরকারি চাকরিজীবীদের আসলে কত বছরের বেতন প্রয়োজন তা জানতে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে যায় আরটিবি। কথা হয় এক অধ্যাপকের সঙ্গে। তিনি জানান, রাজধানীতে একতলার একটি বাড়ি নির্মাণে খরচ পড়ে প্রায় 60 থেকে 70 লাখ টাকা। তবে মাটি নরম হলে খরচ আরো বাড়বে। এখন 3000 স্কয়ার ফিট এবং এখানে ভবনের যে ফ্লোর এরিয়াটা সেটা যদি আমরা 2000 স্কয়ার ফিট ধরি, তাহলে প্রতি ফ্লোর কনস্ট্রাকশন করতে প্রায় 60 লক্ষ টাকা খরচ হবে। সেই হিসাবে একটা 7 তলা ভবনের খরচ প্রায় 4 কোটি 20 লক্ষ টাকার মতো চলে আসবে। নির্মাণ খরচের বিষয়ে আরো পরিষ্কার ধারণা নিতে কিছু ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করা হয়। তারা জানান, রাজধানীতে বর্তমানে একটি 6 তলা বাড়ি করতে কমপক্ষে 5 থেকে 6 কোটি টাকার প্রয়োজন। জায়গা সহ যার খরচ পড়ে যাবে 7 কোটির ওপরে। ইন্টু 6 তলা যদি বলি, তাহলে এখানে আমি 5টা ফ্লোর নেট পাবো। 9 ফ্লোর পার্কিং বাদ দিলে ইন্টু 3000, এখানে ধরেন 2 কোটি টাকার মতো আসতেছে। এটা স্ট্রাকচারাল কস্ট, কিন্তু এর সাথে ফাউন্ডেশন কস্ট আসবে, লিফট, জেনারেটর, ইলেকট্রোমেকানিক্যাল, এগুলো কস্ট আসবে। এগুলো সব যোগ করলে তো হয়তো
4 কোটি পার হয়ে যাবে, 5 কোটি টাকা হয়ে যেতে পারে। মিনিমাম তো 5 কোটি টাকা, এর নিচে হবে না কোনোভাবে। তাদের দেওয়া হিসাব বলছে সরকারি একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার 6 তলা একটি বাড়ির মালিক হতে প্রায় 75 বছরের বেতন প্রয়োজন। গেট 2 এর কর্মকর্তার লাগবে প্রায় 77 বছরের আয়। গেট 3 এর প্রয়োজন হবে 78 বছর। গেট 4 এর লাগবে 82 বছরের বেতন। গেট 5, 6 ও 7 এর লাগবে যথাক্রমে 83, 87 এবং 92 বছরের বেতন। গ্রেড 8, 9 ও 10 এর লাগবে 100 থেকে 150 বছরের বেতন। গ্রেড 11 ছাড়া বাকি আর সবারই 200 থেকে সর্বোচ্চ 300 বছরের বেতনের প্রয়োজন পড়বে। টিআইবি বলছে ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশোধন না হলে দুর্নীতি রোধ করা সম্ভব না। অবৈধ লেনদেনে লিপ্ত হন তাহলে কিন্তু তিনি এককভাবে সেই অনুমোদনটা স্বাক্ষর করেন না বা ইস্যু করেন না। তার সাথে যে সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন ঊর্ধ্বতন পর্যায়ে তাদের কিন্তু যোগসাজশ সেখানে থাকে, সংশ্লিষ্ট থাকে। আমরা যেটা দুদক বা বিভিন্ন সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেটা মাঝে মধ্যে দেখি, কিছু মানুষ আগুনে পুড়ে বলেই তো অন্য মানুষ আলোকিত হয়। আমি বিশ্বাস করি আপনারা তো আগুনে পুরার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক হয়েছেন, নাইলে তো অন্য জায়গায় দালালি করতেন। দুদকে দালালি করলে তো হয়। একটা মানুষ হিসাবে যতটুকু, যেমন ধরেন আমরা সুগার শরীরে কতটুকু থাকা পর্যন্ত ঠিক আছে, আর এর বেশি হইলে ডায়াবেটিসের প্রবলেম হয়। আমি কোনো মানুষকেই বলছি না যে আমরা একেবারে এখানে পিসাব আসছি, কিন্তু যতটুকু থাকলে দেশের ক্ষতি হয় না, যতটুকু হইলে আপনি কতটুকু কন্ট্রোল করতে পারবেন। আমার বিশ্বাস এখানে বেশিরভাগ মানুষ বাংলাদেশের আমরা ডায়াবেটিক্সের কন্ট্রোলের ভিতরে। শুনেন, আমাদের তো কিছু কিছু জায়গায় ঘুষ দিতে হয় সিস্টেমের কারণে। আপনি যত বড় সৎ লোকই হন, এমন একটা দেশে আপনি জন্মাইছেন যে চাইলেই আপনি এখান থেকে বেরোতে পারবেন না। আমাদের ঘুষ দিয়ে থানায় কাজ করতে হয়, আমাদের ঘুষ দিয়ে এই ভূমি অফিসে কাজ করতে হয়। দুদক যেখানে দাঁড়াই আছি না, এইখানে ডিডি পর্যন্ত বিভিন্ন লোকজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে টাকা খাওয়ার। এই দেশে আমরা জন্মাইছি, আমরা তারপরও কিছু মানুষ আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি যে নিজেদের সর্বস্ব দিয়ে হইলো কিছু অন্তত তরুণ প্রজন্ম জন্মা যারা আমাদের পরে এটাকে টেনে নিয়ে যাবে। কারণ কোন জায়গায় আপনি বলেন, যে জায়গায় দাঁড়াইছেন, যাদের কাছে বিচার দিতে আসছি তাদের বিরুদ্ধেও তো বিচার আছে। আমার কাছে আজকেও হাইকোর্টে দুদকের একজন ডিডির বিরুদ্ধে যে এত বড় তদন্ত হওয়ার পরও এটা এনএসআইতে পাঠানো হয়েছে, যে দুদক নিজে পাইছে যে তার বিরুদ্ধে যে এই পাইছে, বলে যে না অভিযোগ অনুযায়ী কম পাওয়া গেছে আর একটু সামনের জন্য এনএসআইতে পাঠানো হয়েছে। এগুলা 4 বছর নিচে হচ্ছে গিয়ে একটা তদন্তে, আরো 4 বছর মনে হয় এনএসআই নিবে। এর ভিতর তো টাকা সব ট্রান্সফার হয়ে যাবে। শুনেন, এগুলা বললে অনেক কথা বলা যায়, কিন্তু তারপর আমরা ফাইট করার জন্য প্রস্তুত। কিছু মানুষ থাকুক না, শুনেন, কিছু মানুষ আগুনে পুড়ে বলেই তো অন্য মানুষ আলোকিত হয়। আমি বিশ্বাস করি আপনারা তো আগুনে পুরার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক হয়েছেন, নাইলে তো অন্য জায়গায় দালালি করতেন। দুদকে দালালি করলে তো হয়। কোনো মন্ত্রণালয়ের অনুরোধে দুদক যদি আসতে হয়, তাহলে এই দুদক কোনো কাজের না। দুদক তো বরং ওই মন্ত্রণালয়কেও ধরবে। দুদকের তো জুরিসডিকশন সব জায়গায় আছে। আপনি কি মেহমান নাকি যে দাওয়াতে আসবে দুদক? দুদক তো যেখানে দুর্নীতি দেখবে এখানে চলে যাবে, ওর তো কেউ বাধা দিতে পারবে না। আর আপনারা যেভাবে কথা বলতেছেন আর দুদক যে সুরে কথা বলে, তাতে মনে হইলো যে মুরগি টুরগি যে জবাই করে তাদেরকে দাওয়াত দিলে ওনারা যাবে। বিষয়টা তো এরকম হওয়ার কথা না। তারা এটার জন্যই তো চাকরি এখানে করেন। এখানে হচ্ছে গিয়ে টাকাটা যদি বিদেশ থেকে এসে থাকে, আমার দেশে যদি দুর্নীতি হয়ে থাকে আর যদি ফিফা দিয়ে থাকে, এই টাকাটা কি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য বরাদ্দ ছিল না? এই টাকাটাকে আমি একজন ফুটবল। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।